এতক্ষণ যাবত তোমাদের এক নাম্বার কাছে কবিতা অংশের যে এমসিকিউ গুলো রয়েছে, তিনি কিন্তু তোমাদের যে এমসিকিউ যে কবিতাগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তার এমসিকিউ গুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়েছেন। এবার আমরা আলোচনা করব সহপাঠ বিষয় নিয়ে। সহপাঠে আমাদের রয়েছে একটি নাটক ও একটি উপন্যাস। প্রথমে রয়েছে সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাস। এই লাল সালু ও সিরাজউদ্দৌলা নাটক উপন্যাস ও নাটক নিয়ে আমরা আজকে এমসিকিউ গুলি দেখবো। তো সিরাজউদ্দৌলা নাটকের মূল কাহিনী কি? আমি কিছু আপনাদের বলছি সিরাজউদ্দৌলা নাটক নিয়ে, সামান্য কিছু। যারা এই ক্লিপটি যারা তো সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে জেনেছো তারা একটু স্কিপ করে এমসিকিউ চলে যাবে। আর যারা জানেননি তারা কিন্তু এই সিরাজউদ্দৌলা নাটকের মূল কাহিনীগুলো আপনারা জেনে নেবেন। তো সিরাজউদ্দৌলা কি যে সিরাজউদ্দৌলার দাদা যে রয়েছে, তার দাদা কিন্তু সিরাজউদ্দৌলার দাদার জন্য সিরাজউদ্দৌলার নানা, মূলত নানা ছিলেন একজন বাংলার নবাব। তিনি কি করেছিলেন? তিনি এই তার যে পুত্র সন্তান তিনি কিন্তু হননি, তার তিনজন মেয়ে সন্তান হয়েছিল। এই তিনজন মেয়ে সন্তানের মধ্যে তার ছোট কন্যা যে রয়েছে, তার ছোট কন্যার মেয়ে বড় ছেলে কি সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু সিরাজউদ্দৌলাকে খুব বেশি পছন্দ করেন। তো তিনি এই সিরাজউদ্দৌলাকে কিন্তু বাংলার নবাব করেছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। এবং এই সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে 3টি বিষয়ের উপর তিনি একটু বিদ্রোহ প্রকাশ করেছিলেন বা যুদ্ধ ঘোষণার জন্য একটি প্রস্তুতি নিচ্ছিলেন 3টি বিষয়ের উপর। প্রথম 3টি বিষয় হলো, ইংরেজরা প্রথমত তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র আমদানি করছিল। যাতে এ থেকে বোঝা যায় যে তারা বাংলার নবাবের বিরুদ্ধে কি করবে, তারা যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা একটি বোঝাচ্ছে। তারা যখন প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র আমদানি করছিল, এ থেকে বোঝা যায় কি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, মন প্রস্তুতি নিচ্ছে। এবার আমরা দেখবো দ্বিতীয় যে বিষয়টি রইল, দ্বিতীয় বিষয় হলো যে ইংরেজরা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা কৃষকদের কাছ থেকে এমন ফসল চাষ করাচ্ছিল যে ফসল চাষ করলে ইংরেজদের লাভ হবে বাট কৃষকদের ক্ষতি হবে। এই ফসলগুলি চাষ করলে কি হবে, কৃষকদের ক্ষতি হবে। তারা কিন্তু কৃষকরা এই ফসলগুলো চাষ করতে চায় না। যেমন রয়েছে লবণ চাষ রয়েছে এবং নীল চাষ রয়েছে। আমরা সবাই জানি এই নীল চাষ করলে কিন্তু নীল চাষ ও লবণ চাষ করলে কিন্তু যে কৃষি যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কি উর্বরতা নষ্ট হয়ে যায়। তাই কৃষকরা নীল চাষ ও লবণ চাষ করলে তাদের ক্ষতি হয়। তো কৃষকরা এই কাজগুলো করতে চায় না, বাট ইংরেজরা তাদের কাছে জোর করে এই কাজগুলো করিয়েছে। তৃতীয় পয়েন্ট হলো, নবাবের দরবারে একজন বিশ্বাসঘাতক ছিল। এই বিশ্বাসঘাতককে কি করেছিল নবাব? বের করে দিয়েছিলেন তার দরবার থেকে। তারপর এই যে বিশ্বাসঘাতক ছিল, এই বিশ্বাসঘাতক কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যুক্ত হয়। এই বিষয় নিয়েও কিন্তু আমাদের নবাব ক্ষুব্ধ হয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে। তো এবার আমরা এই যে 3টি পয়েন্ট ভাই আমি বলেছি তোমাদের, এই 3টি পয়েন্ট যদি আপনার বইয়ে একটু ভালোভাবে একটু দেখে যাবেন, এই 3টি পয়েন্ট থেকে কিন্তু আমাদের সিকিউ আসার সম্ভাবনা একটু বেশি এবং এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। লাল সালু উপন্যাস, এই লাল সালু উপন্যাস নিয়ে আমি আপনাদের কিছু বলে দিই এমসিকিউ যাওয়ার আগে। লাল সালু উপন্যাসে যে রয়েছে, লাল সালু উপন্যাস হলো একটি আগের যে গ্রামের সভ্যতা রয়েছে, গ্রামীণ সভ্যতা, এই গ্রামীণ সভ্যতার যে আগের মানুষগুলো কি করেছিল, একটি অন্ধবিশ্বাসে কি করেছে, তারা কুসংস্কারগুলো বিশ্বাস করছে। যেমন এর মধ্যে রয়েছে তারা এই লাল সালু উপন্যাসে মূলত একটি মাজারকে কেন্দ্র করে এই উপন্যাসটি তৈরি করা হয়েছিল। এই মাজারকে কেন্দ্র করে একটি উপন্যাস তৈরি করা হয়েছিল। আর এখানে যে লাল সালু, এই লাল সালু মূলত এসেছে সালু শব্দের অর্থ কি? কাপড়। এই লাল অর্থ লাল। এই মাজারের উপর কিন্তু একটি লাল কাপড় দিয়ে ঘেরা হয়েছিল। এই 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 জন্য যে উপন্যাসের নাম দেওয়া হয়েছে লাল সালু। এই লাল সালু উপন্যাসে একজন মূলত একজন ক্যারেক্টার হলো আমাদের মজিদ। এই মজিদ কি ছিল? লাল সালু উপন্যাসের মূল ক্যারেক্টার তার মজিদের। এই মজিদ কিন্তু মানুষকে গ্রামের যে মানুষগুলো রয়েছে, গ্রামের মানুষগুলিকে মজিদ উস্লিয়ে তার পক্ষে নিয়েছিল। যেমন তাদের একজন পীরের নাম ছিল, এই পীর তাকে স্বপ্নে দেখিয়েছে যে এই পীরের মাজারে, তাদের এই গ্রামে কিন্তু এই পীরের মাজার, এই পীর তাকে স্বপ্নে দেখিয়েছে যে সে এই গ্রামের উন্নতি করতে এসেছে। তো এরকম কুসংস্কার নিয়ে কিন্তু লাল সালু উপন্যাসে আলোচনা করা হয়েছে। তোমরা যারা লাল সালু উপন্যাস, তো তোমরা যেহেতু ভাই এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা কি করছো, তোমরা এই লাল সালু উপন্যাসটা কিন্তু পড়েছো এবং সিরাজউদ্দৌলা নাটকও পড়েছো। তোমরা কিন্তু 2 বছর এই ক্লাসে পড়েছো। তো এই বইগুলো কিন্তু তোমরা 2 বছর যেহেতু পড়েছো, সেহেতু কিন্তু তোমরা এই যে নাটক উপন্যাস এগুলো একটু হলেও কিন্তু আপনারা পড়েছো, বুঝছো? তো এবার আমরা যাবো এমসিকিউ, দেরি না করে এমসিকিউ ক্লাসটা আমরা শুরু করে দিই। তো আমাদের এমসিকিউ আসলে কি, সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? এই সিরাজউদ্দৌলা নাটক যে রয়েছে, এই সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছিলেন যে এই ঐতিহাসিক নাটকটি লিখেছিলেন কি, সিকান্দার আবু জাফর। তিনি কিন্তু বাংলার আগের যে একটি পরিস্থিতি, পলাশী যুদ্ধ বা নবাবের যে সময়কাল ছিল, এই সময়কালকে একটু ঐতিহ্য তুলে ধরেছেন কি এই সিরাজউদ্দৌলা নাটকে। সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তিনি কি 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নাকি 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন
নাকি 1918 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নাকি 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা যে এই যে কবি পরিচিতি যদি আমরা পড়ে যাই, কবি পরিচিতি যদি আমরা পড়ে যাই তাহলে তার জন্ম মৃত্যু তিনি কি উপন্যাস লিখেছেন সেগুলি সম্পর্কে আমরা একটু জেনে যাব। তো আমরা তোমাদের বইয়ে যে কবি পরিচিতিটি রয়েছে এই কবি পরিচিতি তুমি ভালোভাবে পড়ে যাবে। আর কবি পরিচিতি থেকে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে এবং শব্দার্থ টিকা যেগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভাই বেশি করে এমসিকিউ আসে তোমাদের। তো সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? সিকান্দার আবু জাফর 1970 খ্রিস্টাব্দে 17 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সরি 17 নয় 17। তিনি কিন্তু 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বা 17 সালে 1917 সালে কি করেছেন? জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা দেখব 2 নম্বর এমসিকিউ। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুর, সাতক্ষীরা নাকি রাজবাড়ী নাকি বরিশাল? সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রংপুরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। সাতক্ষীরা যে রয়েছে সাতক্ষীরাও কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। বরিশালেও কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তার জন্মস্থান কোথায়? এটা কি তোমরা জানো? সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়? সিকান্দার আবু জাফর কিন্তু রাজবাড়ী যে রয়েছে এই রাজবাড়ী কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই যে আমার 3 এর আনসার হবে সিকান্দার আবু জাফর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা যদি ভাইয়া এই লেখক পরিচিতি পড়ে যাই তাহলে কিন্তু যে এই এমসিকিউ গুলি রয়েছে এগুলো কিন্তু আমরা ইজিলি লেখক পরিচিতি থেকে কিন্তু ভাইয়া আমাদের 2 থেকে 3টি এমসিকিউ আসে। তো আপনারা ইজিলি আনসার করতে পারবেন বা সিকিউ চলে আসতে পারে অনেক সময়। তো এখানে 3 নাম্বার রয়েছে আমাদের সংগ্রাম চলবেই। গানটির রচয়িতা কে? আমাদের সংগ্রাম যে রয়েছে আমাদের সংগ্রাম চলবেই এই গানটির রচয়িতা কে ভাইয়া? তোমরা কি জানো এই গানটির রচয়িতা কে? নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ নাকি কাজী মুতাহার হোসেন নাকি সিকান্দার আবু জাফর নাকি নজরুল? কে এই গানটির রচয়িতা? নজরুল যে রয়েছে নজরুল কি করেছেন? কাজী নজরুল ইসলাম। এখানে কাজী নজরুল ইসলাম আসেনি, শুধু নজরুল এসেছে। তিনি হলেন কি আমাদের জাতীয় কবি। তিনি এই গানটি লিখেছেন। তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি এই গানটি লিখেছেন। সিকান্দার আবু জাফর নাকি কাজী মুস্তাফা হোসেন নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? কে এই গানটির রচয়িতা? এই গানটির রচয়িতা কিন্তু সিকান্দার আবু জাফর। আমাদের সংগ্রাম চলবে এই গানটির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। এখানে যে এই যে এটি হবে আমাদের আনসার। 4 নম্বর রয়েছে ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ডামা যে শব্দ রয়েছে এটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ, গ্রিক ভাষা থেকে নাকি ফার্সি ভাষা থেকে নাকি ইংরেজি ভাষা থেকে নাকি পর্তুগিজ ভাষা থেকে? ডামা শব্দটি এসেছে কি কোন ভাষা থেকে ভাই? তোমরা কি জানো ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমাদের সমাজে অনেক পোলাপানি রয়েছে যারা তাদের বন্ধু-বান্ধবের কাছে গিয়ে বলে আমি ওই ডামাটি দেখে আসলাম। তারা কি জানো ডামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অনেকেই বলবে ইংরেজি ভাষা থেকে এসেছে, অনেকেই বলবে পর্তুগিজ ভাষা থেকে এসেছে, অনেকেই বলবে ফার্সি ভাষা থেকে এসেছে। না, এই ডামা শব্দটি কোনো এই ফার্সি, ইংরেজি, পর্তুগিজ এই তিনটি ভাষা থেকে কিন্তু আসেনি। ডামা শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। বুঝতে পারছো? ডামা শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। 5 নম্বরে হলো আমাদের ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত? এই ট্র্যাজেডি নাটক রয়েছে এই ট্র্যাজেডি নাটকটি কোন রসে আচ্ছাদিত? করুণ নাকি বীর নাকি মধুর নাকি সিঙ্গার? এই ট্র্যাজেডি নাটকটি রয়েছে এটি কোন রসে আচ্ছাদিত? এটি মূলত করুণ যে রস রয়েছে এই করুণ রসে কিন্তু এই ট্র্যাজেডি নাটকটি আচ্ছাদিত। তো আমাদের আনসার হবে ক। এবার আমরা দেখব 6 নম্বর যে এমসিকিউ রয়েছে 6 নম্বরে 6 নম্বরে হলো প্রথম স্নাতক বাংলা নাটক কোনটি? প্রথম স্নাতক যে বাংলা নাটকের মধ্যে প্রথম স্নাতক অর্জন করেছে কোন নাটকটি বা বাংলা নাটক কোনটি? বাংলার মধ্যে প্রথম স্নাতক অর্জন করেছে কোন নাটকটি? অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলা নাকি শর্মিষ্ঠা নাকি কুল সর্বস্ব নাকি রত্নাবলী? কোন নাটকটি বাংলার প্রথম স্নাতক অর্জন করেছিল বা স্নাতক যে ডিগ্রি রয়েছে এই স্নাতক ডিগ্রিটি কোন এখানে ডিগ্রি প্রকাশ করেনি, শুধু বলেছে প্রথম স্নাতক। এর উত্তর হবে কি সমস্যা। এই সমস্যা যে নাটকটি রয়েছে এই সমস্যা নাটকে প্রথম স্নাতক অর্জন করেছিল। এই সমস্যা নাটকের লেখক কে? সমস্যা নাটকের লেখক হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি? এখানে আরেকটি প্রশ্ন আমাদের সিকে চলে আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি রচনা করেছিলেন বা লিখেছিলেন এবং এই নাটকটি কি প্রথম স্নাতক বাংলা নাটক হিসেবে পরিচিতি হয়েছিল? আমরা অবশ্যই দিতে পারবো হ্যাঁ। মাইকেল মধুসূদন দত্ত সমস্যা নাটকটি লিখেছিলেন এবং তার এই নাটকটি প্রথম স্নাতক বাংলা নাটক হিসেবে গ্রহণ করা হয়েছিল। এবার 7 নম্বর এমসিকিউ হলো সমস্যা নাটকের রচয়িতা কে? আমি আগেই বলেছিলাম না ভাইয়া, এই যে এই 5-6 নম্বর এমসিকিউ বলেছিলাম সমস্যা নাটকের লেখক কি? মাইকেল মধুসূদন দত্ত। তো আমাদের এখানে যখন 7 নম্বর এমসিকিউ আবার এটা রিপিট হয়ে গেল। সমস্যা নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বুঝতে পারছো? এবার আমরা 8 নম্বর এমসিকিউ দেখব। সিরাজউদ্দৌলাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? সিরাজউদ্দৌলা রয়েছে তাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? ঐতিহাসিক চরিত্র নাকি কমেডি চরিত্র নাকি বাঙালি জাতির বীর নাকি জাতীয় শত্রু?
সিরাজউদ্দৌলা যে রয়েছে আমাদের নবাব, তাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? সিরাজউদ্দৌলাকে কি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল? বাঙালি জাতির বীর। সিরাজউদ্দৌলাকে কিন্তু বাঙালি জাতির বীর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার আমাদের সিকিউ চলে আসতে পারে। সিকিউ আসতে পারে বাঙালি জাতির বীর হিসেবে কাকে পরিচিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল? আমরা অবশ্যই লিখতে পারবো যে বাঙালি জাতির বীর হিসেবে আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে, বাংলার নবাব বা আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আমাদের 9 নম্বর এমসিকিউ হলো ইংরেজরা ভারতে এসেছিল কেন? তোমরা কি জানো ইংরেজরা কেন ভারতে এসেছিল? ব্যবসা করতে, না ব্যবসা বাণিজ্য করতে, নাকি রাজনৈতিক শাসন করতে, নাকি রাজনীতি করতে, নাকি বসবাস করতে? ইংরেজরা কিন্তু তারা কিন্তু আমাদের এই ভারতবর্ষে এসেছিল কিসের জন্য? বসবাস করতে কিন্তু তারা এই ভারতবর্ষে এসেছিল না। তারা যে রাজনীতি করতে এসেছে, তারা কিন্তু রাজনীতি করতে আসেনি। তারা প্রথমত এসেছে ভারতে তারা প্রথমে এসেছে কি উদ্দেশ্য নিয়ে? তারা প্রথমে ভারতে এসেছে বাণিজ্য করতে। এই বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা প্রথম ভারতে আসে। বুঝতে পারছো? ইংরেজরা ভারতে এসেছিল কেন? বাণিজ্য করতে। বা এবার আমরা আমাদের সিকিউরে আসতে পারি বাণিজ্য করতে কারা ভারতবর্ষে এসেছিল বা ভারতে এসেছিল? আমরা অবশ্যই আনসার করতে পারবো বাণিজ্য করতে কিন্তু ইংরেজরা ভারতে এসেছিল। বুঝতে পারছো? ইংরেজরা কি করেছিল? বাণিজ্য করতে ভারতে এসেছিল। এই যে 10 নম্বর হলো ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? ভাস্কো দা গামা যে রয়েছে তিনি কত সালে ভারতে এসে পৌঁছান? তিনি কিন্তু একজন পর্তুগিজ পর্তুগিজ নয়, ভাস্কো দা গামা পর্তুগিজ। তিনি কিন্তু একজন পর্তুগিজ দার্শনিক, পর্তুগিজ নাবিক। ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছান? 1487 সালে? না ভাই, 1487 সালে কিন্তু ভাস্কো দা গামা ভারতে পৌঁছাননি। 1492 সালে? না, 1492 সালে কিন্তু পৌঁছাননি। তিনি মূলত ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1497 সালে বা 97 খ্রিস্টাব্দে। এখানে যেহেতু সালে প্রকাশ করা হয়েছে, তাহলে আমরা আনসার করতে হবে, আনসার দিতে হবে। খ্রিস্টাব্দ দিলে কিন্তু হবে না, খ্রিস্টাব্দ দিলেও হবে, বাট আমরা এখানে কত দিয়েছে? সালে। তো আমরা এখানে বলবো 1497 সালে কি ভাস্কো দা গামা ভারতে এসে পৌঁছান। এবার আমরা দেখবো 11 নাম্বার এমসিকিউ। আমাদের কিন্তু এই সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু 10টি এমসিকিউ শেষ হয়ে গেল। তো 11 নাম্বার হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতিতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতিতে বা কোন সম্রাটের বা কোন নবাবের অনুমতিতে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? বাবর। বাবর যে রয়েছে, বাবরের অনুমতিতে কিন্তু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে কুঠি স্থাপন করেনি। নাকি আকবর, নাকি হুমায়ুন, নাকি জাহাঙ্গীর, এই যে সম্রাটগুলো রয়েছে তার অনুমতি নিয়ে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের কুঠি স্থাপন করেছিলেন জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর যে নবাব রয়েছেন বা সম্রাট রয়েছেন, তার অনুমতি নিয়ে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? ভারতবর্ষে বাণিজ্য করতে কুঠি স্থাপন করেছিল। এখানে 12 নম্বরে হলো অবাধ বাণিজ্যের ফরমান দেয় কোন সম্রাট? অবাধ বাণিজ্যের ফরমান দেয় কোন সম্রাট? অবাধ যে বাণিজ্য রয়েছে, অবাধ বাণিজ্যের ফরমান দেন কোন সম্রাট? বাবর, নাকি আকবর, নাকি হুমায়ুন, নাকি ফারুক শিওর? এখানে কোন সম্রাট অবাধ বাণিজ্যের ফরমান দেন? আমাদের আনসার হবে যে হুমায়ুন। হুমায়ুন কিন্তু এর ফরমান দেননি। বাণিজ্য করার ফরমান কি? অবাধ বাণিজ্য করার ফরমান দেননি। আকবরও কিন্তু দেননি, বাবরও কিন্তু দেননি। দিয়েছেন কে? ফারুক শিওর। এই ফারুক শিওর কি করেছিলেন? অবাধ বাণিজ্য করার ফরমান দিয়েছিলেন। 13 নম্বর এমসিকিউ দেখবো আমাদের সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? সিরাজউদ্দৌলা রয়েছে, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? মানে তাকে প্রধান প্রতিবন্ধক, তার প্রতিনিধি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কে? প্রথম কে ষড়যন্ত্র করেছিল? যে প্রাসাদ ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র বুঝাচ্ছে যে এখানে প্রাসাদের যে মন্ত্রী বা প্রাসাদের যে নবাবে যারা বসবাস করতো, তার পরিবার থেকে হতে পারে বা তার বিভিন্ন আত্মীয় স্বজন হতে পারে, তাকে কি প্রধান প্রতিবন্ধকতা বলা হিসেবে প্রধান প্রতিবন্ধক করেছিল? না, পরিবার যে রয়েছে পরিবারের প্রতি না, পরিবারের প্রতি কিন্তু তিনি প্রধান প্রতিবন্ধকতা নেননি। নিয়েছেন ফরাসি ষড়যন্ত্র নাকি ইংরেজ ষড়যন্ত্র? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? ইংরেজ ষড়যন্ত্র। ইংরেজরা যে ষড়যন্ত্র করেছিল তার এই প্রধান প্রতিবন্ধকতা। তো আমাদের 14 নম্বর এমসিকিউ হলো পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা সবাই কিন্তু জানি ভাই পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল। আমাদের আমরা সবাই থেকে যারা পড়েছি, যে সমাজ যে বই রয়েছে, এই সমাজ বই কিন্তু এই পলাশীর যুদ্ধ সম্পর্কে ভালোভাবে একটু আলোচনা করা হয়েছে। এই পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? আমরা সবাই জানি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে। কি হয়েছিল? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এবার দেখবো আমরা পলাশীর যুদ্ধে ইংরেজদের
সেনা সংখ্যা ছিল কতজন, এখানে সংখ্যা আসেনি। পলাশির যুদ্ধে ইংরেজদের সেনা ছিল কতজন, 5,000, 4,000, 3,000 নাকি 2,000? পলাশির যুদ্ধে ইংরেজদের সেনা কতজন ছিল? প্রায় 2,000। বুঝতে পারছো ভাইয়া? এই ইংরেজরা 2,000 সৈন্য সংখ্যা নিয়ে কিন্তু কি করেছিল, আমাদের নবাবকে পরাজিত করেছিল পলাশির যুদ্ধে। বুঝতে পারছো? তারা কিন্তু 2,000 সৈন্য সংখ্যা নিয়ে নবাবকে পরাজিত করেছিল। এবার আমরা দেখবো 16 নম্বর এমসিকিউ। কত সময় লাগে নিশ্চয় দিতে। 16 নম্বর হলো সিরাজউদ্দৌলার সেনা ছিল প্রায় কতজন? সিরাজউদ্দৌলা যে নবাব, আমাদের নবাব সিরাজউদ্দৌলার সেনা প্রায় কতজন ছিল? 55,000, সরি 45,000, নাকি 55,000, নাকি 65,000, নাকি 75,000? আমাদের নবাবের সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা কত ছিল? তার মানে ওখানে বোঝা যাচ্ছে যে আমাদের নবাব কিসের জন্য পরাজিত হয়েছিলেন। ইংরেজদের সেনা ছিল যেহেতু 2,000 ইংরেজদের সেনা ছিল, তো এখানে আমাদের বুঝেছে 45, যদি আমরা ধরি আমাদের 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 নবাবের সৈন্য সংখ্যা ছিল 45,000, তাহলে কি 2,000 সৈন্য নিয়ে কিন্তু ইংরেজরা আমাদের নবাবের সাথে পরাজিত, নবাবের সাথে যুদ্ধ বিজয় করতে পারবে না, কিন্তু যুদ্ধ বিজয় করতে পারেনি। বাট তবুও কিন্তু তারা ইংরেজরা কি করেছিল, 2,000 সৈন্য সংখ্যা নিয়ে তারা এই যুদ্ধটি জয় করেছিল। কারণ আমাদের নবাবের যে 5জন না 7জন প্রধান সেনাপতি ছিল, এর মধ্যে কিন্তু দুজন নাকি 3জন সেনাপতি, প্রধান সেনাপতি যারা রয়েছে, তারা কিন্তু তাদের সৈন্য সংখ্যা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তার ফলে কি হয়েছিল, নবাব এই পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল। আমাদের নবাব সিরাজউদ্দৌলার সেনা সংখ্যা ছিল প্রায় 65,000। 65,000 সৈন্য সংখ্যা নিয়েও কিন্তু কি করেছিলেন, তিনি 65,000 সৈন্য সংখ্যা নিয়েও কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধটি হেরেছিলেন। ভিক্টোরি অর ডেথ সংলাপটি কে বলেন? ভিক্টোরি অফ ডেথ সংলাপটি কে বলেন? নবাব সৈন্য, নাকি গ্যানেট, নাকি ফরাসি সৈন্য, নাকি হলওয়েল? কে এই সংলাপটি বলেছিলেন? এই সংলাপটি বলেছেন কি? ভিক্টোরি অর ডেথ এই সংলাপটি বলেছিলেন হলওয়েল। হলওয়েল কিন্তু এই সংলাপটি বলেছিলেন, মানে স্বাধীনতা ও জীবন। এর বাংলা হবে স্বাধীনতা ও জীবন সংলাপটি কে বলেছিলেন? হলওয়েল। তো এখন 18 নম্বর এমসিকিউ হলো আমাদের 1756 সালের 15ই জুন থেকে কলকাতার নাম কি হয়? 1756 সালে 15ই জুন থেকে যে কলকাতা যে এখন রয়েছে, এই কলকাতার নাম কি হয়েছিল? এরকম বলছে, আলীনগর, নাকি জাহাঙ্গীরনগর, নাকি কাশিমপুর, নাকি মতিঝিল? এই কলকাতার নাম কি হয়েছিল? জাহাঙ্গীরনগর কিন্তু হয়নি, কাশিম বাজার যে রয়েছে কাশিম বাজার কিন্তু হয়নি, নাকি মতিঝিল হয়েছিল? মতিঝিলও কিন্তু হয়নি, হয়েছে কি? আলীনগর। হ্যাঁ, 1756 সালে 15ই জুন থেকে কলকাতার নাম কি হয়েছিল? আলীনগর। আমাদের 19 নম্বর এমসিকিউ হলো, নবাব দরবারের কোম্পানির প্রতিনিধি কে? নবাবের দরবার যে রয়েছে, নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে? যেমন কোম্পানির প্রতিনিধি কিন্তু একজন নবাবের দরবারে এসে বসতো, বা নবাবকে নবাবকে বিভিন্ন পরামর্শ দিত কিভাবে তারা লাভ করতে পারবে, এরকম বলেছে। নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কে? রাইট, নাকি ওয়াটসন, নাকি হলওয়েল, নাকি গ্যানেট? নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি কিন্তু ছিল কে ছিল? এই যে ওয়াটসন যে রয়েছে, তিনি কিন্তু কি ছিলেন? নবাবের দরবারে কোম্পানির প্রতিনিধি ছিলেন। এবার আমরা দেখবো যে 20 নম্বর যে এমসিকিউ, ফরাসি অধিকৃত এলাকা কোনটি? ফরাসি যে অধিকৃত এলাকা রয়েছে, এই ফরাসি অধিকৃত এলাকা কোনটি ভাইয়া? ফরাসি অধিকৃত এলাকা আলীনগর, নাকি চন্দননগর, নাকি কাশিম বাজার, নাকি ফোর্ট উইলিয়াম? কোনটি যে ফরাসি যে অধীনগর ছিল, মানে এই ফরাসিরা কোন নগরে তারা বেশি বেশি করে বসবাস করতো, বা কোন নগরে তারা বিশেষ করে তাদের কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল? আলীনগর যে রয়েছে, আলীনগরে কিন্তু তারা এই কাজটি করেনি। আলীনগর ছিল কি? আহ কলকাতার নাম ছিল কি? আলীনগর। যে 1756 সালে 15 জুনের পর থেকে কলকাতার নাম ছিল আলীনগর। তারা কিন্তু আলীনগরে কিন্তু এই ফরাসি অধিকৃত এলাকা করেনি। চন্দ্রনগর যে রয়েছে, নাকি কাশিম বাজার রয়েছে, নাকি ফোর্ট উইলিয়াম? এই যে এখানে রয়েছে কি ফোর্ট উইলিয়াম, এখানে কিন্তু হয়নি। তো কাশিম বাজারে কিন্তু ফরাসি অধিকৃত এলাকা হয়নি। তাহলে হয়েছিল কোন এলাকায়? চন্দ্রনগর যে এলাকাটি রয়েছে, চন্দ্রনগর এলাকায় কিন্তু কি হয়েছিল? ফরাসি অধিকৃত এলাকা হয়েছিল চন্দ্রনগরে। এবার আমরা যাবো 21 নম্বর এমসিকিউ এ। আরে ভাই, এত সময় এসেছে। এখানে ক্লাইভের মতে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে? যে ক্লাইভ কি? ক্লাইভ হলো একজন ইংরেজ সৈন্য, বা ইংরেজ সৈন্যের সেনাপতি। এই ক্লাইভের মতে সে যুগের
এখানে হচ্ছে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে। তখনকার কিন্তু সময় কিন্তু যখন এই নাটকটি রচিত হয়েছিল বা যখন এ ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু ক্লাইভের মতে তাদের এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? রাজ রাজবল্লভ নাকি জগৎ শ্রেষ্ঠ নাকি উমিচাঁদ নাকি মীর জাফর? কে ওই যুগের সেরা বিশ্বাসঘাতক? এখানে আছে উমিচাঁদ যে রয়েছে, উমিচাঁদ হলো কি এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? উমিচাঁদ। ক্লাইভের মতে এই যুগের সেরা বিশ্বাসঘাতক কে? ক্লাইভের মতে এই যুগের সেরা বিশ্বাসঘাতক হলো উমিচাঁদ। এখানে আসছে 22 নম্বরে হলো মোহাম্মদী বেগম কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিলেন? মোহাম্মদী যে বেগম রয়েছিলেন এই মোহাম্মদী বেগমকে কিন্তু সিরাজের যে বাবা সিরাজুদ্দৌলার বাবা কি ছিলেন? সিরাজুদ্দৌলার বাবা কিন্তু মোহাম্মদী বেগমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেছিলেন। তো এই মোহাম্মদী বেগম কি করেছিল? সিরাজুদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিসের জন্য? এই টাকার লোভে কিন্তু মানুষের নিজের ভাইকে হত্যা করে টাকার জন্য বা টাকার জন্য মানুষ এমন নিচে নামতে পারে এটা কোনো কথাই নেই। তো মোহাম্মদী বেগম কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করেছিলেন? 10,000 টাকার বিনিময়ে, 8,000 টাকার বিনিময়ে, 6,000 টাকার বিনিময়ে নাকি 5,000 টাকার বিনিময়ে? মোহাম্মদী যে বেগম রয়েছেন তিনি কিন্তু 5,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হন বা রাজি হয়েছিলেন। 23 নম্বর এমসিকিউ হলো সিরাজউদ্দৌলার হত্যার তারিখ কত? 2 জুলাই 1757 নাকি 3 জুলাই 1757 নাকি 4 জুলাই 1757 নাকি 5 জুলাই 1757? সিরাজউদ্দৌলার হত্যার তারিখ হলো 3 জুলাই 1757। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সিরাজউদ্দৌলার মৃত্যু তারিখ হলো 1757 সালে 3 জুলাই বা 3 জুলাই 1757। এবার আসলে আমাদের 24 নম্বর এমসিকিউ হলো সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য কোথায়? সিরাজউদ্দৌলা নাটক যে রয়েছে এই নাটকের শেষ দৃশ্য কোথায় ঘটেছিল? পলাশীর যুদ্ধের প্রান্তরে নাকি জাফরগঞ্জের কয়েদখানায় নাকি ফোর্ট উইলিয়াম নাকি মুর্শিদাবাদে? এই সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্যটি কোথায় হয়েছিল? সিরাজউদ্দৌলা নাটকে তোমরা যারা পাঠ্য বইটি পড়েছো বা পাঠ্য বইয়ের যে নাটকটি এই নাটকটি রয়েছে যারা এই পাঠ্য বইটি ভালোভাবে পড়াশোনা করেছো তারা কিন্তু জানতে পারবে সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য হলো জাফরগঞ্জের কয়েদখানায়। এখন আমাদের 25 নম্বর এমসিকিউ হলো সিকান্দার আবু জাফর ছিলেন কি? এই যে সিকান্দার আবু জাফর এই নাটকটির মূল লেখক যে রয়েছে এই নাটকটির লেখক কি? সিকান্দার আবু জাফর কবি ছিলেন, একজন কবি ছিলেন, গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন। তো এর আনসার হবে তিনটি। সিকান্দার আবু জাফর কি ছিলেন? কবি ছিলেন, নাট্যকার ছিলেন এবং গীতিকার ছিলেন। তিনি এই তিনটি বিষয় কিন্তু তার মধ্যে তিনটি বিষয়ে কিন্তু তার একটি ভালো একটি অভিজ্ঞতা ছিল। বুঝতে পারছেন সিকান্দার আবু জাফর কি ছিলেন? কবি ছিলেন, গীতিকার ছিলেন এবং নাট্যকার ছিলেন। এবারে আমরা চলে যাব লাল সালু উপন্যাসে। লাল সালু উপন্যাস কিন্তু ভাই আমি তোমাদের প্রথমে বলেছিলাম উপন্যাস সম্পর্কে লাল সালু উপন্যাসে কি কি করেছিল। যারা লাল সালু উপন্যাসের সম্পর্কে ভালোভাবে বুঝো নাই তারা কিন্তু প্রথম থেকে লাল সালু উপন্যাসে আমি বাইরে যে আলোচনা করেছিলাম তারা এই উপন্যাসটি দেখো। যারা স্কিপ করেছিলে তাদেরকে বলছি তোমরা যদি লাল সালু উপন্যাসটি পড়ো নাই তারাও গিয়ে এই উপন্যাসের কথাগুলো একটু বুঝে নাও ভাই কি বলেছিলাম তোমাদের উদ্দেশ্য করে। তো এখানে আসবে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় মারা যান? সৈয়দ ওয়ালিউল্লাহ যে লাল সালু উপন্যাসের লেখক কে? লাল সালু উপন্যাসের লেখক হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি কোথায় মারা যান? খুলনায় নাকি করাচিতে নাকি লন্ডন নাকি প্যারিসে? লাল সালু উপন্যাসের যে লেখক তিনি কোথায় মারা গিয়েছিলেন? তিনি কিন্তু প্যারিসে মারা গিয়েছিলেন। আমরা সবাই জানি লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে মারা যান। তো আমাদের 2 নম্বর এমসিকিউ হলো লাল সালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? এই যে লাল সালু যে উপন্যাসটি রয়েছে এই লাল সালু উপন্যাসটি কত সালে প্রকাশ হয়েছিল? 1986, 1946 সালে, 1948 সালে, 1948 সালে নাকি 1949 সালে? কত সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল? 1948 সালে কিন্তু এই লাল সালু যে উপন্যাসটি রয়েছে 1948 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1948 সালে। 3 নম্বর হলো নয়নছাড়া কোন ধরনের গ্রন্থ? এই যে নয়নছাড়া যে রয়েছে এই নয়নছাড়া কোন ধরনের গ্রন্থ ভাইয়া? গল্প গ্রন্থ, উপন্যাস, নাটক নাকি আত্মজীবনী? এই যে নয়নছাড়া যে রয়েছে এটি কি হবে? এটি কিন্তু গল্পগুচ্ছ হবে না। এটি কিন্তু আত্মজীবনী রয়েছে আত্মজীবনীও হবে না। আর রয়েছে কি নাটক। এটি কিন্তু কোনো নাটক নয়। এটি হলো একটি উপন্যাস। নয়নছাড়া একটি কি? নয়নছাড়া একটি উপন্যাস। তো আমাদের প্রশ্নে অবশ্যই আসতে পারে যে নয়নছাড়া নয়নছাড়া কি বা নয়নছাড়া কোন ধরনের? নয়নছাড়া কি একটি উপন্যাস? অনেক এমসিকিউ আরেক এমসিকিউ আসতে পারে। ধরেন 4টি অপশন দিবে আপনাদের কোনটি উপন্যাস? এখানে দিতে পারে নয়নছাড়া দিতে পারে অন্য 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 কিছু অন্য কোনো আরো বিভিন্ন আরো 3টি অপশন দিতে পারবে তোমাকে বিভ্রান্তি ফেলার জন্য। তো আমরা আনসার করতে পারবো কি নয়নছাড়া একটি উপন্যাস। তো আমাদের 4 নম্বর এমসিকিউ হলো উপন্যাসের প্রধান বৃত্তি কি? পট, সংলাপ,
পট, সংলাপ, স্টাইল নাকি চরিত্র? উপন্যাসের প্রধান ভিত্তিটি কি ভাইয়া? এই যে লাল সালু উপন্যাস রয়েছে, এই লাল সালু উপন্যাসের প্রধান ভিত্তি কি? প্রধান ভিত্তি হলো মজিদ। এই মজিদকে ঘিরেই কিন্তু এই লাল সালু উপন্যাসটি রচিত হয়েছিল। তো এই লাল সালু উপন্যাসের প্রধান ভিত্তি হলো কি, বা উপন্যাসের প্রধান ভিত্তি কি? চরিত্র। এই চরিত্র কি উপন্যাসের মূল ভিত্তি। চরিত্র যদি না থাকে ভাইয়া, তো এই যে পট রয়েছে, সংলাপ রয়েছে, স্টাইল রয়েছে, এগুলো কি চলবে? এগুলো চলবে না, এগুলো অকেজো হয়ে যাবে। তো উপন্যাসের প্রধান ভিত্তি হলো কি? চরিত্র। এবার আমরা দেখবো 5 নম্বরে, উপন্যাসে লেখকের স্থানান্তরের পরিচয় কি? পরিচয় কি? লেখক যে উপন্যাসে যে লিখেছিলেন তার স্থানান্তরের পরিচয় কি? পট, চরিত্র, সংলাপ নাকি স্টাইল? কি উপন্যাসের লেখকের স্থানান্তরের পরিচয়? উত্তর হবে কি স্টাইল। স্টাইল হলো কি উপন্যাস লেখকের স্থানান্তরের পরিচয়। এবার আমরা যাব 6 নম্বরে। একটু লেট করে স্লাইড, এই যে কোনো সমস্যা হয়েছে না তা লেট করে গিটার লাগিয়েছে লাগিয়েছে। 6 নম্বরে রয়েছে যে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? ফরাসি যে বিপ্লব হয়েছিল, এই ফরাসি বিপ্লবটি সংঘটিত হয়েছিল কত সালে? 1778 সালে নাকি 1711 সালে নাকি 1789 সালে নাকি 1793 সালে? কত সালে ফরাসি বিপ্লবটি হয়েছিল? ফরাসি বিপ্লব মূলত হয়েছিল 1789 সালে। কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। এই যে ফরাসি বলতে বোঝাচ্ছে যে ফ্রান্সকে কিন্তু আগে ফরাসি বলা হতো। এই ফ্রান্সের যে নাবিকগণ ছিলেন, সেই নাবিকগণ কিন্তু একটি বিপ্লব গড়েছিলেন। বিপ্লবটি কত সালে সংঘটিত হয়েছিল? 1789 সালে। এবার আমাদের 7 নম্বর এমসিকিউ হলো, উপন্যাস রচনার ক্ষেত্রে কোন শতক বেশি তাৎপর্যপূর্ণ? উপন্যাস কোন শতকে বেশি লেখা হয়ে যাওয়া, কোন শতক বেশি তাৎপর্যপূর্ণ? কোন শতকে বেশিরভাগ মানুষ কি উপন্যাস লিখে যাওয়া, উপন্যাস বেশি পড়েছে, এরকম রয়েছে। 18 শতকে, 19 শতকে, 20 শতকে নাকি 21 শতকে? এই 21 শতক যে রয়েছে, 21 শতকে কিন্তু আমরা এখন যে শতকে আছি এটা হলো মূলত 21 শতক। আর যে 20 শতক যে রয়েছে, 20 শতক হলো একটু পিছনের শতক, হলো 20 শতক। এর পিছনের শতক হলো 19 শতক। 19 শতকে কিন্তু উপন্যাস বেশি রচিত হয়নি, একটু কম রচিত হয়েছে। 20 শতকে কিন্তু কম, 21 শতকে একটু কম লিখিত হয়েছে। কোন শতকে উপন্যাস বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বা বেশি লেখা হয়েছে, বা বেশি মানুষ উপন্যাস বেশি পড়েছে? 18 শতক। এই 18 শতকে কিন্তু বেশি উপন্যাস লেখা হয়েছে, এবং মানুষ এই সময় কিন্তু বেশি উপন্যাস পড়তো। সেই সময় কিন্তু এরকম ফোনও ছিল না, টেলিভিশনও ছিল না। টেলিভিশন অল্প অল্প ছিল, বা টেলিভিশন অল্প থাকতে পারে, বা রেডিও থাকবে। সেই সময় মানুষ তখন মানুষের কাজকর্ম শেষ করে মানুষ যখন ফ্রি থাকতো তখন কিন্তু মানুষ উপন্যাস পড়তো। তো আমাদের 7 নম্বর এমসিকিউ হলো, উপন্যাস রচনার ক্ষেত্রে কোন শতক বেশি তাৎপর্যপূর্ণ? উত্তর হবে 18 শতক। 8 নম্বর এমসিকিউ হলো, ওয়ার অ্যান্ড পিস এর লেখক কে? ওয়ার অ্যান্ড পিস এটা একটি গ্রন্থ বা উপন্যাস হতে পারে। এই উপন্যাসের লেখককে হেনরি ফিলিং নাকি লিও টলস্টয় নাকি এলিম জুলা নাকি চার্লস ডিকসন? এই ওয়ার অ্যান্ড পিস এর লেখককে, এর লেখক হবে কি এর লেখক যে হেনরি যে রয়েছে তিনি কিন্তু এর লেখক নয়, এলিম যে রয়েছে তিনি কিন্তু লেখক নয়, চার্লস যে রয়েছে তারা কিন্তু এই ওয়ার অ্যান্ড পিস এর লেখক নয়। লেখক হলেন লিও টলস্টয় কি ওয়ার অ্যান্ড পিস এর গ্রন্থের লেখক। 9 নম্বরে হলো, লাল সালু কোন ধরনের উপন্যাস? সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক নাকি মর্মান্তিক? লাল সালু যে রয়েছে, এটা লাল সালু যারা পাঠ করেছে, এই উপন্যাসটি যারা পড়েছে তারা কিন্তু বুঝতে পারবে এটা কি একটি মর্মান্তিক উপন্যাস, নাকি রাজনৈতিক ইতিহাস, নাকি ঐতিহাসিক ইতিহাস। এটা কোনো ঐতিহাসিক যে রয়েছে এটা কিন্তু কোনো ঐতিহাসিক ইতিহাস নয়, বা মর্মান্তিকও নয়, রাজনৈতিকও নয়। এটি হলো একটি সামাজিক উপন্যাস। লাল সালু কি ধরনের উপন্যাস? এটি একটি সামাজিক উপন্যাস। এখানে রয়েছে চিলেকুটুর সেপাই কোন ধরনের উপন্যাস? চিলেকুটুর যে সেপাই রয়েছে এটিও হলো একটি সামাজিক উপন্যাস। তো আমাদের এখানে লাল সালু একটি সামাজিক উপন্যাস, চিলেকুটুর সেপাই হলো একটি সামাজিক উপন্যাস। বুঝতে পারছেন, এগুলো রাজনৈতিক ইতিহাস উপন্যাস নয়। রাজনৈতিক বিষয় নিয়ে একটু খুবই অল্প উপন্যাস মনে হয় রচিত হয়েছে। এই যে আমার 11 নম্বরের এমসিকিউ হলো, বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে কত শতকে? বাংলা যে উপন্যাস রয়েছে, যখন বাংলায় লেখার আরম্ভ হয়, বাংলা উপন্যাস লেখার সূচনা কত শতকে ঘটে ভাইয়া? 18 শতকে, 19 শতকে, 20 শতকে নাকি 21 শতকে? কত শতকে বাংলায় উপন্যাস লেখার সূচনা ঘটেছিল? যে 19 যে শতকে রয়েছে, 19 শতক থেকে কিন্তু মানুষ বাংলার উপন্যাস গড়ার সূচনা ঘটে, লেখার সূচনা ঘটে। 19 শতক থেকে কিন্তু বাঙালি যারা কবি রয়েছে, বাঙালি কবিরা কিন্তু 19 শতক থেকে কি করেছিলেন? উপন্যাস লেখা শুরু করেছিলেন। এখানে 12 নম্বরে হলো, আলা
আলালের গড়ের দুলাল প্রকাশিত হয় কত সালে? আলালের গড়ের যে দুলাল যে উপন্যাসটি রয়েছে এই উপন্যাসটি প্রকাশিত কত সালে হয়েছিল? 1758, 1765 নাকি 1764 নাকি 1768 নাকি 1761? কত সালে আলালের গড়ের দুলাল প্রকাশিত হয়েছিল? আলালের গড়ের দুলাল যে রয়েছে এই উপন্যাসটি আমি আরেকটি এমসিকিউ চলে গেছিলাম। আলালের গড়ের দুলাল যে উপন্যাস হয়েছে এটি 1757 সালে হয়েছিল নাকি 1758 সালে হয়েছিল নাকি 1759 সালে হয়েছিল নাকি 1761 সালে হয়েছিল? কত সালে আলালের গড়ের দুলাল প্রকাশিত হয়েছিল? আলালের গড়ের দুলাল যে উপন্যাস রয়েছে এই উপন্যাসটি 1858 খ্রিস্টাব্দে 58 সালে হয়েছিল। আমি 1700 বারবার শুধু 1700 বলছি, এটি আমার মিস্টেক হয়ে গেছে। তো আলালের গড়ের দুলাল প্রকাশিত হয়েছিল 1858 সালে। 13 নম্বর এমসিকিউ হলো বাংলা সাহিত্যের প্রথম স্নাতক উপন্যাস লেখক কে? বাংলা সাহিত্যের যে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম স্নাতক, বাংলা সাহিত্যের মধ্যে অনেক কিন্তু লেখক উপন্যাস লিখেছেন, তাদের মধ্যে কে স্নাতক ডিগ্রি লাভ করেছেন বা প্রথম স্নাতক কে অর্জন করেছিলেন? এরকম হচ্ছে টেকাই চাঁদ ঠাকুর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কে বাংলা উপন্যাসের প্রথম স্নাতক অর্জন করেছিলেন? এই যে বাংলা উপন্যাসের প্রথম স্নাতক অর্জন করেছিলেন কে? উপন্যাস লেখক কে? উপন্যাস লেখক হলেন টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর কি করেছিলেন? বাংলা উপন্যাসের প্রথম স্নাতক অর্জন করেছিলেন। স্নাতক লেখক, প্রথম স্নাতক স্নাতক উপন্যাস লেখক কে? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর। তো আমরা এবার 14 নম্বর এমসিকিউ দেব। বাংলা সাহিত্যের প্রথম স্নাতক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্য যে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম স্নাতক উপন্যাস কোনটি? আলালের গড়ের দুলাল নাকি কপাল কপালকুণ্ডলা নাকি দুর্গেশ নন্দিনী নাকি নৌকা ডুবি? বাংলা সাহিত্যের প্রথম স্নাতক উপন্যাস কোনটি ভাইয়া? এই যে আলালের গড়ের দুলাল যে রয়েছে এটা কি বাংলা উপন্যাসের প্রথম স্নাতক উপন্যাস নাকি কপালকুণ্ডলা নাকি দুর্গেশ নন্দিনী নাকি নৌকা ডুবি? এই যে নৌকা ডুবি যে রয়েছে এটা কিন্তু একটি ভুল লিখছি, এটি কিন্তু প্রথম স্নাতক নয়। যে দুর্গেশ নন্দিনী এটাও কিন্তু প্রথম, কপালকুণ্ডলী এটি কিন্তু প্রথম নয়। রয়েছে প্রথম কি রয়েছে আলালের গড়ের দুলাল, এটি সঠিক। এটি হলো একটি প্রাথমিক উপন্যাস। আলালের গুলদি এটি হলো কি প্রাথমিক উপন্যাস, এটি কোনো সামাজিক উপন্যাস নয়, রাজনৈতিক উপন্যাস নয়, মর্মান্তিক উপন্যাস নয়, এটি হলো কি প্রাথমিক উপন্যাস। আপনাদের অনেক এমসিকিউ, আরেকটি এমসিকিউ আসতে পারে আলালের গুলদি দুলাল কি উপন্যাস? সামাজিক নাকি রাজনৈতিক নাকি ঐতিহাসিক নাকি মর্মান্তিক বা নাকি প্রাথমিক নাকি রাজনৈতিকের জায়গায় প্রাথমিক দিতে পারে? আলালের গুলদি দুলাল কোন উপন্যাস? এটি হবে একটি প্রাথমিক উপন্যাস। বুঝতে পারছো আলালের গুলদি দুলাল কোন উপন্যাস? এটি প্রাথমিক উপন্যাস। তো এবার আমরা 15 নম্বর এমসিকিউ দেব। দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় কত সালে? দুর্গেশ নন্দিনী যে রয়েছে এই দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল কত সালে হয়েছিল? 1865 সালে নাকি 1866 সালে? এটি দুর্গেশ নন্দিনী কি একটি উপন্যাস, এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কত সালে? কত সালে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল? 1868 নাকি 1885? আমরা সবাই যদি তোমরা না জানো 1866 সালে কিন্তু দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল। ঠিক আছে নি? ওই দেখো স্লাইডে তো কত লেট হয়ে যায়। আমার বলছি 16 নম্বর রয়েছে বঙ্কিমচন্দ্রের পর বাংলা উপন্যাসে ব্যাপক পরিবর্তন আনেন কে? এই যে বঙ্কিমচন্দ্র যে রয়েছে তারপর বাংলা উপন্যাসে ব্যাপক পরিবর্তন আনেন কে? বঙ্কিমচন্দ্র কিন্তু বাংলা উপন্যাসে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন, তিনি কিন্তু মেবি আনতে পারেননি। তাহলে এখন রয়েছে বঙ্কিমচন্দ্রের পর বাংলা উপন্যাসে ব্যাপক পরিবর্তন আনেন কে? মাইকেল মধুসূদন দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? কে এই বাংলা উপন্যাসে পরিবর্তন বেশি এনেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? বাংলা উপন্যাসের পরিবর্তন এনেছিলেন বঙ্কিমচন্দ্রের পর। বঙ্কিমচন্দ্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কিন্তু তিনি পরিবর্তন আনতে চেয়েছিলেন, মেবি আনতে পারেননি, কিন্তু ব্যাপক আনতে পারেননি। ব্যাপক আনতে পেরেছিলেন কে? আনেন কে? বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্যাপক এনেছিলেন বঙ্কিমচন্দ্রের পর। 17 নম্বর রয়েছে পথের পাঁচালী। পথের পাঁচালী কার উপন্যাস? পথের পাঁচালী কার উপন্যাস জি ভাইয়া? পথের পাঁচালী উপন্যাস কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের? পথের পাঁচালী একটি উপন্যাস, এটি কে এই উপন্যাস রচয়িতা করেছিলেন? পথের পাঁচালী উপন্যাসটি এই যে মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তিনি কিন্তু পথের পাঁচালী এই উপন্যাসটি লিখেছিলেন বা পরিচালনা
উপন্যাসটি কার উপন্যাস? পথের পাঁচালী। তিনি কিন্তু এই পথের পাঁচালী যে উপন্যাস রয়েছে, এই পথের পাঁচালী উপন্যাস কে লিখেন? মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে আমাদের আনসার। 18 নম্বর হলো পুতুল নাচের ইতিকথা এর লেখক কে? পুতুলের যে নাচ হতো, সে সময় পুতুলের নাচের বিষয়ে একটি ইতিকথা যে রয়েছে, এই ইতিকথার লেখক কে? ইতিকথা যে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? কে এই পুতুল নাচের ইতিকথার লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পুতুল নাচের ইতিকথার লেখক নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু পুতুল নাচের লেখক নয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পুতুল নাচের ইতিকথার লেখক নয়। তাহলে কে এই ইতিকথার লেখক? এই যে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কি? তিনি কিন্তু পুতুল নাচের ইতিকথার লেখক। এখানে আসবে আমাদের 19 নম্বরে হলো মন মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল উদ্দেশ্য কি? মর্মান্তিক উপন্যাস রয়েছে, এই মর্মান্তিক উপন্যাসের মূল উদ্দেশ্যটি কি ভাইয়া? চরিত্রের অভ্যন্তরীণ জটিল রহস্য উদ্ঘাটন নাকি চরিত্রের দন্ত বিশ্লেষণ নাকি মহাজাগ মহাজাগতিক তন্ত্র বিশ্লেষণ নাকি জীবন দর্শন বিশ্লেষণ? কোনটি ভাইয়া মর্মান্তিক যে উপন্যাস রয়েছে, মর্মান্তিক উপন্যাসের মূল উদ্দেশ্য কি আমাদের? তোমরা কি জানো মর্মান্তিক উপন্যাসের মূল উদ্দেশ্য কি? তো এখানে রয়েছে চরিত্রের অভ্যন্তরীণ জটিল রহস্য উদ্ঘাটন। চরিত্র যে রয়েছে, চরিত্রের অভ্যন্তরীণ চরিত্রের যে জটিল রহস্য রয়েছে, জটিল রহস্য কি উদ্ঘাটন করে কে? মর্মান্তিক উপন্যাস। 20 নম্বর হলো বিদেশ বুইয়ে বসবাস করেছিল কে? বিদেশ বুইয়ে বসবাস করেছিল? তাহের নাকি মজিদ নাকি আক্কাস নাকি জামিলা? এখানে যে আক্কাস রয়েছে, আক্কাস কিন্তু বিদেশ বুইয়ে, তাহের ও আক্কাস এটি কিন্তু গল্পের শুরুতে কিন্তু দুজনের নাম আসবে। তো তোমরা যারা উপন্যাসটি পড়েছো তারা কিন্তু অবশ্যই দেখেছো যে তাহের এবং আক্কাস কি প্রথম তাদের কিন্তু মূলত তাদের কিন্তু একটা চরিত্র রয়েছে, তাহের ও আক্কাস। আর রয়েছে মজিদ ও জামিলা। জামিলা ছিল মজিদের একজন স্ত্রী, বুঝতে পারছো? জামিলা কে ছিল? মজিদের একজন স্ত্রী ছিল জামিলা। তার বয়স কিন্তু খুবই অল্প ছিল এবং জামিলার যখন বিয়ে হয়েছিল, মজিদের সাথে যখন জামিলার বিয়ে হয়েছিল, জামিলার দ্বিতীয় স্ত্রী কে? মজিদের দ্বিতীয় স্ত্রী হলো জামিলা। আর জামিলার সঙ্গে যখন মজিদের বিয়ে হয়েছিল তখন কিন্তু জামিলা তার মজিদকে দেখে বলল, এ মনে হয় মজিদকে বলল, ইনি মনে হয় বরের বাবা। মজিদকে বলেছিল বরের বাবা। কে বলেছিল মজিদকে বরের বাবা? উত্তর আসবে জামিলা। তো বিদেশ বুয়ে বসবাস করেছিল কে? বিদেশ বুয়ে বসবাস করেছিল জামিলা। বুঝতে পারছো? এই জামিলা কিন্তু বিদেশ বুয়ে বসবাস করেছিল। এবার আমরা দেখবো 21 নম্বর এমসিকিউ। এখানে 21 নম্বর হলো মোহাম্মদপুরের নবাগত লেখক কে? এই মোহাম্মদপুরে কিন্তু যে এখানে কি রয়েছে দেখি, মোহাম্মদপুরের নবাগত লেখক মোহাম্মদপুরের লোক নাকি মোহাম্মদপুরের লোক কিন্তু মোহাম্মদপুরের নবাগত লেখক লোক নন। মধুপুরের লোক নাকি মজিদ নাকি কালুমতি এরা কি? তো মজিদ কি ছিল? মজিদ কিন্তু মোহাম্মদপুরে এসেছিল কি করে? একটি পাহাড়ের চূড়ায় সে নামাজ আদায় করছিল। মজিদ পাহাড়ের চূড়ায় নামাজ আদায় করছিল। তখন আমি আপনাদের একটু করে এই মজিদের সম্পর্কে কিছু তথ্য দেই। মজিদ যখন মোহাম্মদপুরে ছিল, তিনি কিন্তু পাহাড়ের চূড়ায় নামাজ আদায় করছিল। তখন মানুষ দূর থেকে তাকে দেখে কি, তখনকার মানুষ কিন্তু একটি কুসংস্কার বিশ্বাস করতো। যখন তারা দেখলো পাহাড়ের চূড়ায় একজন মানুষ নামাজ আদায় করছে, তখন তারা ভাবছিল এই লোকটি মনে হয় এই লোকটি মেবি বা মনে হয় এই লোকটি কিছু প্রসিদ্ধ মানুষ, তার ভিতরে কিছু রয়েছে। তখন সে মুনাজাত করছিল, জোরে জোরে মুনাজাত করছিল। এরপর মোহাম্মদপুরের যে লোকগুলো রয়েছে তারা কিন্তু মজিদকে জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? সে বলল, আমাকে তাদের গ্রামে একটি খবর, পাহাড়ের উঁচুয় একটি কবর ছিল। কবর ছিল কি ছিল না সেটি বোঝা যাচ্ছে না। সেখানে পাঠে কিন্তু এখানে উল্লেখ নেই কবর ছিল কি ছিল না। পাঠে উল্লেখ করা আছে কবর, মনে হয় একটি কবর ছিল। সে কবরকে বলেছিল কি একজন পীরের নাম বলেছে। এই পীরের মাজার, পীর তাকে পাঠিয়েছেন এই মাজারের সেবা যত্ন করেছিল। তখন থেকে কিন্তু লোকগুলো মজিদকে একটু সম্মান করলো। মজিদ তারা বুঝতে পারলো যে মজিদ একজন পীরের উত্তরসূরি, পীর তাকে পাঠিয়েছেন আমাদের ভালো করার জন্য। মজিদ কিন্তু সেই সময় মজিদ কি করেছিল? তাদের বিভিন্ন কুসংস্কার দিয়ে তার পথে এনেছিল। মজিদ কিন্তু একজন বন্ড লোক ছিল এবং মজিদ কোনো কাজকর্ম ছিল না। তখন সে কিন্তু এই মাজারের দোহাই দিয়ে টাকা এনে খেত। এখানে বোঝাচ্ছে মোহাম্মদপুরের নবাগত লোককে। তাহলে আমাদের আনসার হবে মোহাম্মদপুরের নবাগত লোক হলো মজিদ। এখন মজিদের স্ত্রীর নাম কি? জামিলা, রহিমা নাকি আমেনা নাকি হাসুনির মা? কে মজিদের স্ত্রী? রহিমা যে রয়েছে, জামিলা হলো মজিদের দ্বিতীয় স্ত্রী, রহিমা ছিল মজিদের প্রথম স্ত্রী।
রহিমাকে সে একদিন রাস্তা রাস্তা দিয়ে রহিমা যখন হেঁটে যাচ্ছিল, রহিমা কিন্তু বিধবা ছিল। এই রহিমাকে তখন সে তার দেখে পছন্দ হয়ে যায়, তখন কিন্তু সে রহিমাকে বিবাহ করে। মজিদের স্ত্রীর নাম কি? মজিদের স্ত্রীর নাম হলো রহিমা। এখানে 23 নাম্বার রয়েছে, আমি গরিব মানুষ কথাটি কে বলে? আমি গরিব মানুষ কথাটি কে বলে? দুদু মিয়া, সুলেমান, নাকি তাহের, নাকি কাদের? কে এই কথাটি বলেছিল? তো আমি গরিব মানুষ কথাটি বলেছিল কে? আর দেখি এখানে মজিদের স্ত্রীর নাম কি? 22 নম্বর এমসিকিউ যে একটি ভুল হয়ে গেছে আমার। তো আমি বলেছিলাম রহিমা। রহিমা ও তার স্ত্রী জামিলা স্টার্সি। দুটি থেকে একটি আনসার করলেই হবে তোমাদের। যখন বিশেষত রহিমা কি ছিল? রহিমা একজন বিধবা স্ত্রী ছিল তার। রহিমা বিধবা ছিল, তার রহিমাকে কিন্তু সে প্রথম বিবাহ করে, দ্বিতীয় বিবাহ করে জামিলাকে। এখন দুটি নাম আসছে, এই দুটি নাম থেকে যে কোনো একটি নাম দিলে আমাদের চলবে। এটা আমি তোমাদের বলিনি। তো আমি গরিব মানুষ কথাটি কে বলেছিল? যে দুদু মিয়া যে রয়েছে তিনি কি আমি গরিব মানুষের কথাটি বলেছিল, নাকি সুলেমান বলেছিল, নাকি তাহের বলেছিল, নাকি কাদের বলেছিল? এখানে আসবে আমি গরিব মানুষের কথাটি বলেছিল দুদু মিয়া। দুদু মিয়া বলেছিল আমি গরিব। কাকে এই কথাটি বলেছিল? মজিদ কিন্তু দুদু মিয়া এই কথাটি বলেছিল আমি গরিব মানুষ। আমাদের 25 নম্বর এমসিকিউ হলো, সকলকে সকলকে কি বলে সম্বোধন করার অভ্যাস মজিদের? সকলকে কি বলে সম্বোধন করার অভ্যাস মজিদের? ব্যাপারী, মিথ্যা, নাকি শয়তান, নাকি সাহেব? সকলকে কি বলে সম্বোধন করতো মজিদ? সকলকে কি বলে সম্বোধন করার অভ্যাস ছিল মজিদের? সাহেব যে রয়েছে, সাহেব বলে কিন্তু তাকে মজিদ সাহেব বলে কাউকে কিন্তু মজিদ সম্বোধন করতো না। শয়তান বলে কিন্তু সম্বোধন করতো না। ব্যাপারী বলে কিন্তু সে মজিদ কাউকে সম্বোধন করতো না। রয়েছে মজিদ কিন্তু সকলকে সম্বোধন করতে কি নিয়ে? মিথ্যা নিয়ে। মিথ্যা নিয়ে কিন্তু মজিদ সকলকে সম্বোধন করতো। ইতিমধ্যেই আমাদের বাংলা গদ্য, পদ্য এবং সহপাঠের সম্পূর্ণ এমসিকিউ আমরা তোমাদের দিয়ে দিলাম। তোমরা তোমার এমসিকিউ গুলি দেখে যখন তুমি এই এমসিকিউ গুলি দেখবে তখন থেকে কিন্তু তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে এই এমসিকিউ গুলো, যাতে তোমার সাথে সাথে তারাও এই এমসিকিউ গুলো দেখে পরীক্ষায় পাস করতে পারে। বুঝতে পারছো? এমসিকিউ গুলো সব যে আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে এমসিকিউ গুলো দিয়েছি সবই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরকম এমসিকিউ ভাই তোমাদের কেউ দিবে না, এরকম ব্যাখ্যা সহকারে দিয়ে। তোমাদের রাহান ভাইয়া যেভাবে তোমাদের বুঝিয়েছেন, তোমাদের একরাম ভাইয়া তোমাদের যেভাবে বুঝিয়েছেন, এবং আমি তোমাদের যেভাবে বুঝিয়েছি, এরকম তোমাদের কেউ ভাইয়া এরকম বুঝিয়ে দিবে না। তারা কিন্তু ওই যে ধরেন এখানে আমি গরিব মানুষের কথাটি বলেছিল তার দুদিমিয়া, আমি গরিব মানুষের কথাটি বলেছিল, এরকম তোমাদের বুঝিয়ে যাবে। আমরা কিন্তু তোমাদের এরকম বুঝাইনি, আমরা কিন্তু প্রত্যেকটি অপশনের ভালোভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়েছি। তো এখানে আজকে আমাদের ক্লাসটি